আর আমিও আমারও মনে পড়ে না যে কত উল্লাস দেখেছি সেই দিন, কত উত্তেজনা দেখেছি সেই দিন। এবং তারপরে যেটা ঘটলো সেটা তো আমরা বুঝলাম অভিজ্ঞতা। যেমন ধরুন আমাদের যারা আত্মীয় স্বজন বেসরকারি চাকরি করতেন তারা বেকার হয়ে গেলেন। যিনি পড়াশোনা করছিলেন মেডিকেল কলেজে তিনি এখানে এসে আবার কোথায় পড়বেন এগুলো অনিশ্চয়তায় পড়বেন। এবং আমার দুই ফুফাতো ভাই, দুই ফুপুর দুই ছেলে আমারই সমবয়সী, একজন আমার সাথে স্কুলেই পড়তো, সে চলে গেল এই হাওর এলাকায় তাহেরপুরে। তারপরে সেখানে স্কুল নেই, তার বাবা পুলিশের দারোগা ছিলেন, ওসি হয়ে চলে গেল। তারপরে তার জীবনটাই একেবারে নচনচ হয়ে গেল। আরেকজনের বাবা চাকরি করতেন, কাজ করতেন স্টিমার কোম্পানিতে, তিনিও বেকার হয়ে গেছেন। তার ছেলে কি চলে গেল বরিশালে আত্মীয়ের বাড়িতে থেকে পড়বে বলে। এইভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং আমরা তো স্কুলে এরম ঠিক আছে পড়লাম টড়লাম ইত্যাদি করলাম। এখন ওই সময়ের ছবি, ওই সময়ের যদি প্রতীক হয়, কোন প্রতীকের দুটো ঘটনাকে আমার প্রতীকের মতো মনে হয়। যেমন ওই ব্রিটিশ শাসনের প্রতীক ছিল ওই ফাঁসিতে ঝোলা মানুষটি, তেমনি এই সময়ে এই যে আমাদের পাকিস্তানের 23 বছর, তার দুটো ঘটনা আমার কাছে খুব মনে দাগ কেটেছে, মনে হয় তাদেরকে প্রতীক বলতে পারি। একটা হচ্ছে যে আমাদের এই প্রতিবেশী কৃষক পরিবার হায়াত আলী জমাত আলী, তখন কিন্তু শ্রেণী বিভাজনটা গ্রামে এইরকম ছিল না, এবং সাম্প্রদায়িকতা আমাদের গ্রামে একেবারেই ছিল না। আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, খুবই বন্ধুত্ব দুজনে, তার নাম গোয়ালনের মা। এই গোয়ালনের মা নামে শুনে বুঝতে পারছেন যে তার সাম্প্রদায়িক অবস্থানটা কি, তার শ্রেণীগত অবস্থানটা কি, কিন্তু দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের খালের এপারে মসজিদ, দূরে মন্দির, মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে, কোনো বিরোধ আমরা দেখিনি, জানতামও না। তো সেটাই হোক, পাকিস্তান তো হলো, এবং পাকিস্তানের মধ্য দিয়ে আমি তো বড় হলাম, যেটা আপনি শুনেছেন আমার জীবন বৃত্তান্তে, যে আমি MA পরীক্ষা দিয়ে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে গিয়ে লেকচার হয়েছে। তখন একদিন বিকেলে দেখি ওই যে হায়াত আলী জমাত আলী দুই ভাইয়ের এক ভাই এসে উপস্থিত। হায়াত আলীকে আমার বাবা চাকরি দিয়ে দিয়েছিলেন, একটা পিয়নের চাকরি রাজশাহীতে, কাজে হায়াত আলীর অবস্থা খারাপ না। জমাত আলী নৌকার মাঝি ছিলেন, এবং সেই মাঝি তো তাকে আমরা তুফানি বলতাম। তুফানি এই অর্থে যে তুফানের বিরুদ্ধে চলতে পারে এবং তুফানের মতো বেগে চলতে পারে। তার নিজের নৌকা ছিল না, অন্যের নৌকা পাইত। সেই তুফানি দেখি একদিন বিকেলে আমরা গল্প করছি, সেইখানে আমাদের আমি হরগঙ্গা কলেজে যেখানে আমি থাকি সেখানে এসে উপস্থিত হয়েছে। অত্যন্ত মলিন চেহারা, অত্যন্ত বিধ্বস্ত একজন মানুষ। আমি জিজ্ঞেস করলাম তাকে, আমরা চাচা বলেই ডাকতাম, চাচা আপনি এখানে হঠাৎ? উনি বললেন, আমি শুনলাম তুমি এখানে পড়াও, সেই জন্য দেখা করতে আসলাম। কি জন্য এসেছিলেন? বলে আমাকে ডাকাতির মামলায় আসামি করা হয়েছে। ডাকাতির মামলার আসামি হয়ে এসেছেন তুফানি। আমাকে এমন ধাক্কা দিল, আমার কাছে এটা মনে হলো যে হতে পারে যে তিনি ডাকাতিতে যুক্ত ছিলেন। অসম্ভব না, কেননা তার তো কোনো পেশা নেই, তার তো কোনো জমি জমা ছিল না। এই তো এই স্বাধীন রাষ্ট্রে, পাকিস্তান রাষ্ট্রে তো তাকে নিঃস্ব করে দিয়েছে। এবং ওই যে আমাদের তুফানি চাচার সেই চেহারা, সেইটা আমাকে পাকিস্তানের প্রতীক হিসেবে আমার কাছে আসে।
আরেকটা প্রতীক আরো ভীষণ ভয়ঙ্কর, সেটা তো ধরুন ৭১-এর যে গণহত্যা, সেই গণহত্যা তো আমাদের জানা আছে কিরকম ভয়ঙ্কর ছিল, কিরকম বিভৎস ছিল সেই ঘটনাগুলো। তো তখন সেই সময়ে এক মহিলা কবিতা লিখতেন, তার কথা এখন কেউ মনে করে না। তিনি এমন কিছু বড় কবিতাও ছিলেন না, 25 বছর বয়সে তিনি শহীদ হন। তার নাম মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসার ইতিহাস আবার আমার কাছে পাকিস্তানের ইতিহাস এবং পাকিস্তানের যন্ত্রণার প্রতীক মনে হয়। মেহেরুন্নেসার বাবা খিদিরপুরে থাকতেন। খিদিরপুর কলকাতার একটা মুসলমান অধ্যুষিত এলাকা, আমাদেরও বাসাটা ওইখানেই ছিল। তো মেহেরুন্নেসার বাবার ভবানীপুরে 2টো দোকান ছিল। তো রায়টের সময় ওই দোকান লুটপাট হয়ে গেল। তখন মেহেরুন্নেসার বাবা একটা কয়লার আড়ত দিল এবং মেহেরুন্নেসার পড়াশোনা হলো না। ছোট্ট মেহেরুন্নেসা বাবার দোকানে বসে থাকতো এবং বাবাকে সাহায্য করত। তার কিন্তু তারপরে 50 সালে রায়ট হলো দুপারে, এপারে ওপারে দুপারে ভয়ঙ্কর এক রায়ট হলো। সেই রায়টে তারা ওখানে আর থাকতে পারলো না। জায়গা জমি যেটুকু ছিল, যেসব বিষয় সম্পত্তি মানে দোকান টোটায়, সেইটা বিক্রি করে দিয়ে মেহেরুন্নেসার বাবা ঢাকায় চলে এলেন। ঢাকায় তো তাদের থাকার কোনো জায়গা নেই। এই দোলাই খালের পারে কোথাও একটা জায়গা নিয়ে মেহেরুন্নেসার বাবা ব্যবসা শুরু করলেন। কিন্তু ব্যবসা করতে তো টাকা লাগে, পুঁজি লাগে, সেই পুঁজি তো তাদের ছিল না। তাই মেহেরুন্নেসাকে বাবাকে সাহায্য করার জন্য, মেহেরুন্নেসার পড়াশোনা করতে পারেনি কিন্তু কবিতা লিখছে। মেহেরুন্নেসার বাংলা একাডেমিতে নকল করতো, কপি করতো, কোথাও প্রুফ দেখতো, ফিলিপস কোম্পানিতে একটা চাকরি নিয়েছিল। কিন্তু এর মধ্যে তার বাবার ক্যান্সার হয়ে গেল এবং ক্যান্সারে বাবা মারা গেলেন। মেহেরুন্নেসারা মিরপুর এলাকাতে থাকতো বাসা করে এবং মিরপুরে তারা বিহারি অধ্যুষিত এলাকা, সেইখানে ছিল। মেহেরুন্নেসা খুব তেজি মেয়ে ছিলেন। তিনি জয় বাংলা স্লোগান দিতেন, ওখানে মিছিল করতেন, বিহারিরা সব জানতো। 23শে মার্চ বাংলা একাডেমির নিচে মিলনায়তনে নিচে মাঠে কবিদের একটা অনুষ্ঠান হয়েছিল, বিপ্লবী কবিতা পাঠ হয়েছিল। মেহেরুন্নেসা 23শে মার্চ সেখানে কবিতা পড়েন এবং সেই কবিতা আমি শুনেছি 25শে মার্চ বেগম পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু 25শে মার্চ কি ঘটল? 25শে মার্চ মেহেরুন্নেসাদের বাড়ি আক্রমণ করল অবাঙ্গাদিরা এবং মেহেরুন্নেসার মা, মেহেরুন্নেসার ভাই আর মেহেরুন্নেসার 3জন, উপার্জনক্ষম একজনই মেহেরুন্নেসা। সেই তারা মা এসে বাঁচানো বললো যে আমরা তো মুসলমান, কোরআন শরীফ নিয়ে এসে দাঁড়িয়েছে সামনে। কিন্তু অবাঙ্গালীরা তো তখন পাকিস্তানি জাতীয়তাবাদায় উন্মত্ত এবং সেইখানে তারা 3জনকেই হত্যা করলো এবং ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে গেল। আর মেহেরুন্নেসাকে যেটা করলো সেটা আরো ভয়ঙ্কর। তাকে তো মারলই, তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে ফ্যান ছেড়ে দিল এবং সে ঘুরতে থাকলো। এই হচ্ছে পাকিস্তানের আরেক প্রতীক, এক প্রতীক ওইটাতে, আরেক প্রতীক এইখানে। এখন বাংলাদেশে আমরা কোন প্রতীকের কথা বলবো, কাকে প্রতীক হিসেবে ধরবো? অনেক তো ঘটনা, বহু ঘটনা, কাকে আমরা বলবো? আমরা বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন যে পরিস্থিতিটা সেটা দেখছি, আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি। ওই যে যখন দুর্ভিক্ষ ছিল 50-এর মন্বন্তর, স্বাধীন বাংলাদেশে যখন হলো তখনও কিন্তু, স্বাধীন পাকিস্তান যখন হলো তখনও কিন্তু দুর্ভিক্ষের অবস্থা। তখন রেশন কার্ড পাওয়াটা
একটা বড় কাজ ছিল, বড় কৃতিত্বের কাজ ছিল। এবং রেশনে পচা গম দিত, সেই গম ভাঙাতে আমাদেরকে যেতে হতো, কিশোর বয়সে আমিও গেছি। এবং ওই জায়গাটাতে সেই রেশন কার্ডের সময় ওই দুর্ভিক্ষের ওই রকম পরিস্থিতিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো এবং পাকিস্তানের তো প্রতিষ্ঠা ঘটেছিল রেশন কার্ডের মধ্যে দিয়ে। এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো তখনও কিন্তু আবার আমাদের রেশন কার্ডের কাছে যেতে হচ্ছে। তখন তেলের জন্য, কাপড়ের জন্য রেশন কার্ডের জন্য খুঁজে করতে হচ্ছে। এবং রেশন কার্ড, বড় রকমের রেশন কার্ড, এক গাদা রেশন কার্ড হলে বাঁচা যাচ্ছে। এবং আমরা যদি স্মরণ করি 17ই ডিসেম্বর তো স্বাধীন হয়েছে, 17ই ডিসেম্বর কি দেখলাম? 17ই ডিসেম্বর বেরিয়েছি আমি আর আমার এক আত্মীয়, আমরা দেখছি লুণ্ঠন চলছে। আমরা দেখলাম যে গভর্নমেন্ট হাউসটা লুট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ, যেন উল্লাস করছে, যেন একটা উৎসব। এবং দেখলাম যে একজন একটা সুইং মেশিন নিয়ে যাচ্ছে, যেন বিয়ের বাড়ির উপহার নিয়ে যাচ্ছে। এইটা একটা ঘটনা দেখলাম। আরেকটা ঘটনা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ হয়েছে এবং মুক্তিযোদ্ধা একজন সেখানে বক্তৃতা করছেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন, তার নাম না হয় নাই বললাম। তিনি তখন বক্তৃতা করার পরে বললেন যে আমরা রাজাকারদের ধরেছি, 3টে রাজাকারকে ধরেছি এবং 3টে রাজাকারের বিচার হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড এখানেই কার্যকর করা হবে এই সভা শেষে। কীভাবে কার্যকর করা হলো আমরা জানি না, কিন্তু 3টে গুলির শব্দ শুনেছিল, সেই স্মৃতি মনে আছে। আবার ওই লুণ্ঠন চতুর্দিকে চলছে। আবার আমি শুনলাম, আবার দেখলাম আগের দিন পর্যন্ত 16ই ডিসেম্বরের আগের সকালবেলা পর্যন্ত যারা পাকিস্তান জিন্দাবাদ করছিল তারাই এখন জয় বাংলা করছে। ওই লোকগুলোকেই দেখলাম জয় বাংলা করছে। আর আমাদের বিক্রমপুরের যে মুক্তিযোদ্ধা একজন, তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেটা ওদের দুটো অভিজ্ঞতা। সেই তরুণ মুক্তিযুদ্ধে গেছিলেন, 17 তারিখে দেখছেন যে তার মুক্তিযোদ্ধার যে কমান্ডার তিনি বলছেন যে ঢাকায় যেতে হবে। তিনি তার একটা গ্রুপ নিয়ে ঢাকায় গেলেন। তো ওই তরুণ বোঝেনি যে আবার যুদ্ধ শেষ হয়েছে, এখন আবার ঢাকায় কিসের জন্য যাওয়া, ঢাকায় কি কার বিরুদ্ধে যুদ্ধ। পরে টের পেলেন যে ওই যোদ্ধা, ওই কমান্ডার, তিনি এসে ইসলামপুরের ওই যে সোনার দোকানগুলো, স্বর্ণের দোকানগুলো, কাপড়ের দোকানগুলো, ঘড়ির দোকানগুলো, এইগুলোতে লুটপাট করেছেন। এইটা হলো তার একটা অভিজ্ঞতা, বাংলাদেশের অভিজ্ঞতা। বাংলাদেশের অভিজ্ঞতার আরেকটাও তিনি বলেছেন, সেটা হলো যে তিনি যাচ্ছিলেন একদিন রাস্তা দিয়ে, পাশে দেখেন মাটি কাটছে একজন লোক এবং মাটি কেটে কেটে মাটির ঝাঁকার মধ্যে করে মাটি নিয়ে যাচ্ছে। তখন তাকিয়ে দেখেন যে তার পরিচিত লোক, ব্যান্ড পার্টির লোক, এদের একটা ব্যান্ড পার্টি ছিল, এরা সেই ব্যান্ড বাজাতো। তো সে গাড়ি থেকে নেমে গেছে, তরুণ তাকে সম্বোধন করেছে, চাচা কি করছেন? চাচা বলছে যে বলেছিলি না মুক্ত হব, এইরকম মুক্তি, এখন আমি মাটি কাটছি। তো এই ঘটনাগুলো তো ঘটেছে এবং এইটাগুলো ঘটছে। তারপরে যে লুণ্ঠন চলছে সে তো হচ্ছে।